12 জন বন্ধু মিলে ঘুরতে যায় এক ঘন জঙ্গলে, যেখানে দুর্ঘটনাবশত সুভাষ নামের একজন পড়ে যায় 900 ফিট গভীর এক খাদে, যেই খাদকে ওই গ্রামের মানুষ ডেভিলস কিচেন বা শয়তানের রান্নাঘর বলে চিনত। তো সুভাষকে উঠানোর অনেক চেষ্টা করতে থাকে তার বন্ধুরা, কিন্তু একের পর এক বাধা বিপত্তি আসতেই থাকে। গ্রামের মানুষের মতে এখানে লুকিয়ে আছে অশুভ কোনো শক্তি, আর এটিকে ঘিরেই আজকের গল্প মাঞ্জুমেল বয়েজ। চলুন তাহলে কি রহস্য লুকিয়ে আছে ডেভিলস কিচেনে সেটাই দেখে আসা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজন ড্রাইভার রেস্টুরেন্টে খাবার খাচ্ছে, আর খাবার খাওয়ার শেষে সে খাবারের বিল দিতে যখন আসে তখন রেস্টুরেন্টের মালিক বলে, কি ড্রাইভার ভাই, এতদিন ধরে তোমাকে তো দেখাই যাচ্ছিল না, কোথায় ছিলে, কোনো খোঁজ খবর নেই? তো ওই ড্রাইভার বলে, আসলে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, এখন তো অনেকেই ট্যুর দিচ্ছে, সেজন্যই আর কি ট্রিপে ব্যস্ত। তো এরপর ওই ড্রাইভার হাত মোছার জন্য একটা খবরের কাগজের টুকরো নেয়। আমাদের দেশের অনেক জায়গাতেই কিন্তু টিস্যুর বদলে এই খবরের কাগজই ব্যবহার হয় হাত মোছার কাজে, যেটাকে আমরা বাংলা টিস্যু বলে থাকি। যাই হোক, তো সে যখনই এই খবরের কাগজের টুকরোটা হাতে নেয় তখনই সে শকড হয়ে যায়, আর সে এই রেস্টুরেন্টের মালিককে বলে, ভাই তুমি কি আমাকে এই নিউজটা পড়ে শোনাতে পারবে? তো এই নিউজ পড়ে এই মালিকও শকড হয়ে যায়। এরপর দেখা যায় এই ড্রাইভার আর কয়েকজন লোকের সাথে চলে আসে একটা গির্জায়, আর ড্রাইভার ওই নিউজ কাটিংটা একজনকে দেয় আর বলে, এটা যেন গির্জায় গিয়ে দিয়ে আসে। এখন এটা কি বা কেন সে এত শকড হয়েছে তা আমরা পরেই জানতে পারবো, আর বোঝাই যাচ্ছে এই নিউজটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যাই হোক, দৃশ্য পরিবর্তন হয় আর আমরা মাঞ্জুমেল বয়েজদেরকে দেখতে পাই, যারা একটা বিয়েতে অনেক মজা করে নাচ করছিল। তো আসলে এই মাঞ্জুমেল হচ্ছে একটা গ্রামের নাম, আর মাঞ্জুমেল বয়েজ মানে 12 জনের একটা টিম। এই 12 জন একদম ছোটবেলা থেকেই অনেক ভালো বন্ধু, আর তারা আজও একই রকম আছে। তাদের বন্ধুত্ব এখনো সেই ছোটবেলার মতোই টিকে আছে, তাই তাদেরকে সবাই মাঞ্জুমেল বয়েজ নামেই চিনে থাকে। তো দেখা যায় তারা আজ একটা বিয়ে বাড়িতে এসেছে, আর সেখানে তারা সবাই মিলে খুব এনজয় করতে থাকে। তো এখানেই দেখা যায় একজন ড্রাইভার আসে, যার নাম প্রসাদ। তো সে সুধি নামের একজন কন্ট্রাক্টরের সাথে দেখা করে, কারণ তারা স্কুল লাইফে একসাথেই ছিল, একই সাথে পড়াশোনা করেছে। তো সুধি সেখানে তাকে জিজ্ঞেস করে, কি করছিস এখন? প্রসাদ বলে, আমার একটা ট্রাভেল কোম্পানি আছে, তো সেই নিয়েই ব্যস্ত আছি। তো কথায় কথায় সুধি প্রসাদকে বলে, আমরাও একটা প্ল্যান করছিলাম যে আমরা সবাই মিলে একটা ট্যুর দিব। তখন প্রসাদ বলে, ও ওই যে ছেলেরা দেখছি, এরা কি তোমাদেরই বন্ধু? তো সুধি বলে, হ্যাঁ আমরা সবাই বন্ধু। তো তখন প্রসাদ বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার কার্ডটা রাখো, আমাকে কল করলেই আমি চলে আসব, আর আমার নিজেরই যেহেতু গাড়ি আছে আর আমি নিজেই সেটা ড্রাইভ করি, সবাইকে ট্যুরে নিয়ে যাই। তাহলে তুমি তো আমার বন্ধু মানুষ, তোমাদেরকেও আমি না হলে ট্যুরে নিয়ে যাব, তো দরকার হলে আমাকে কল করো। তো তারপর সেখানে আরো কিছুক্ষণ মাঞ্জুমেল টিম নাচ গান করে। তবে বিয়ে বাড়ির বাইরে এই মাঞ্জুমেল টিম আর একটা টিমের সাথে কিছু একটা নিয়ে ঝগড়া করতে শুরু করে দেয়। তখন সেই ঝগড়া ভাঙাতে সেখানে কুট্টান আসে, আর তাদের দুই দলের মধ্যে একটা খেলার কথা বলে, যেখানে একদিকে মাঞ্জুমেল ধরবে আর অন্যদিকে যেই দলের মানুষ ঝগড়া করেছে তারা ধরবে। তারপর যেই রশি ধরে টেনে অন্যদেরকে ফেলে দিতে পারবে তারাই জিতবে। কিন্তু এখানে অনেক চেষ্টা করেও এই মাঞ্জুমেল টিম জিততে পারে না, তারা পড়েই যায়। আর সেখানে কুট্টানের খুব খারাপ লাগে, আর সেভাবে এই সবগুলো আমার নাক কাটিয়ে দিল, এরা কিভাবে হেরে গেল? আসলে কুট্টান তো ভেবেছিল তারা সবাই মিলে এই খেলায় জিতে যাবে, আর তার বন্ধুরাও আসলে এই খেলাটাকে অতটাও সিরিয়াসলি নেয়নি। কিন্তু তারা তো আর জানতো না এই রশি টানার বিষয়টাই একটা সময় পর তাদের কপালে আবারও ফিরে আসতে চলেছে, তাও খুব ভয়ঙ্কর ভাবে, যা আমরা পরবর্তীতেই জানতে পারবো। তো যাই হোক, পরের দিন মাঞ্জুমেল টিম আসে একটা দোকানে, আর সেখানে তারা বসে তাদের ট্রিপ নিয়েই আলোচনা করছিল যে তারা কোথায় যেতে পারে। তো প্রথমে তারা সবাই মিলে ঠিক করে যে তারা গোয়া যাবে, তবে এদের কাছে তো তেমন টাকা পয়সা নেই, কারণ তারা কাজকর্ম খুব কমই করে।
তো তাই অনেকবার এরা প্ল্যান করেও তাদের প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। তো সবশেষে যখন সবাই মিলে ঠিক করে যে তারা এবার যে করে হোক গোয়াতে যাবে, কিন্তু তখনই সেই প্ল্যানও ঘুরে ফিরে ক্যান্সেল হয়ে যায়। তারপর তারা ঠিক করে যে তারা কোদাই কানাল যাবে। তাই সেই মতো সুধি কল করে প্রাসাদকে যাতে সে তাদের জন্য কোনো গাড়ির ব্যবস্থা করে দিতে পারে। তো প্রাসাদ বলে এখন তো সব ট্রাভেলারই বুকড, তবে দেখছি কি করা যায়, আর যদি কিচ্ছু না হয় তাহলে আমি একটা টয়োটা কোয়ালিস গাড়ির ব্যবস্থা করতে পারি। তারপর কুট্টান বলে কিন্তু ওই গাড়িতে করে গেলে তো মাত্র 9 জনই যেতে পারবো। এরপর আরেকজন বলে কিন্তু কোদাই কানাল যাওয়ার কথা জানার পর তো লোক আরো বাড়বে। এই নিয়ে তারা সবাই একটু ভাবছিল, কারণ 9 জনই তো যেতে পারবে এটাতে। তো এরপর সুভাষ বলে সে যেতে পারবে না, কারণ তার বাজেট নিয়ে কিছু সমস্যা আছে। তো এই কথা শুনে কুট্টান তাকে বোঝায় যে সে যেন চিন্তা না করে, কিন্তু সুভাষ তো কোনো কথা না শুনেই চলে যায়। পরের দিন সুজিত এসে সবাইকে বলে যে আমি আসলে আসতে পারবো না, তোমরা চলে যাও, কারণ আমার অফিসে খুব কাজ চলে এসেছে। এখন যেহেতু 9 জন যাবে তাই একজন কমে যাওয়াতে কুট্টান যায় সুভাষের কাছে তাকে মানিয়ে নিয়ে চলে আসার জন্য। তো কুট্টান গিয়ে যখন সুভাষকে আসতে বলে তখন সে বলে দেখ ভাই, আমার কাছে টাকা নেই, আমি কি করে আসব। কুট্টান বলে আরে চিন্তা করিস না, ওই সব ম্যানেজ হয়ে যাবে, তুই শুধু তৈরি হয়ে চলে আয়, সবাই অপেক্ষা করছে। সবাই একসাথে না গেলে কিন্তু ভালো লাগবে না। তো এরপর সুভাষ তৈরি হয়ে তার মায়ের কাছে কিছু টাকা চায়, কিন্তু তার মা তো তার কথাকে পাত্তাই দেয় না। তারপর সুভাষ টাকা ছাড়াই সেখান থেকে চলে আসে আর গাড়িতে উঠে বসে। তো তারপর দেখা যায় সবাই একে একে গাড়িতে উঠতে থাকে, আর গাড়ি ছেড়ে দেওয়ার পরই সামনে আসে আরো একজন। তো সব মিলিয়ে প্রায় 12 জনের মতোই কোনোভাবে তারা উঠে পড়ে সেখানে, আর এভাবেই গাড়ি চলতে থাকে তাদের ট্রিপের উদ্দেশ্যে। আর অন্য কোনো ড্রাইভার ফ্রি না থাকায় প্রাসাদই তাদের সাথে রওনা দেয়। তারা সবাই তো অতি মাত্রায় খুশি ছিল, খুব মজা করেই তারা এই জার্নিটা করতে থাকে। সবাই মিলে বেশ ভালো সময় কাটাতে থাকে তারা। এরপর যেতে যেতে রাস্তায় এক জায়গায় থামানো হয়, সেখানে একটা মন্দির আছে আর সেখানে একটা ফেস্টিভ্যালও হচ্ছিল। তাই সবাই যায় সেখানে প্রার্থনা করতে, কিন্তু সুভাষ যায় না, কারণ সে এই সবে একেবারেই বিশ্বাস করে না যে গড বলতে আদৌ কেউ আছে যে তাদেরকে প্রোটেক্ট করতে পারে। তো এরপর তারা আবারও গাড়িতে উঠে পড়ে, আর অনেকটা সময় জার্নি করার পর তারা অবশেষে পৌঁছে যায় তাদের সেই কাঙ্ক্ষিত স্থান কোদাই কানাল। সেখানে গিয়ে তারা অনেক জায়গায় ঘুরতে থাকে, অনেক ছবি তোলে, আর এখানে তারা বেশ সুন্দর সুন্দর মেমোরিও তৈরি করে ফেলে। তারা গুনে গুনে প্রত্যেকটা জায়গায় প্রায় ঘুরে ফেলে। তবে হঠাৎই সুধি বলে আরে আরো একটা জায়গা তো আমরা মিস করে ফেলেছি। আমি একটা জায়গা সম্পর্কে জানি যার নাম গুনা কেভ, মানে সেখানে গুহা আছে আর অনেক সুন্দর সুন্দর দেখার মতো জায়গা সেটা। তো আমরা সেখানে ঘুরে আসতেই পারি, সবার বেশ ভালো লাগবে। তো তার কথা শুনে এরা সবাই ওই গুনা কেভের দিকে রওনা দেয় এবং সেখানে পৌঁছে এক দোকানের থেকে কিছু খাবার কিনে খায়। তখন সেই দোকানদার বলে দেখো আকাশে মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তাই তাড়াতাড়ি ফিরে এসো আর আমার এখানেই খেয়ে যেও, আমি অপেক্ষা করব, সমস্যা নেই। এরপর তাদের টিম উপরে উঠতে থাকে। তখন মাঝপথে প্রাসাদ বলে সে যেতে পারবে না উপরে, সে গাড়িতেই একটু রেস্ট নিয়ে নিবে, কারণ অনেক দূর ড্রাইভ করে এসেছে সে। কিন্তু তারা যেন পরে সময় মতো ফিরে আসে। তো এরপর তারা সবাই প্রাসাদকে সেখানে রেখে চলে আসে উপরে, আর সেখানে কিছু জায়গা দেখে ছবিও তুলে, আর এই জায়গাগুলো ছিল খুবই সুন্দর। এরপর সুধি আসে এখানে আর একটা জায়গা দেখায় যেখানে গেট দিয়ে আটকানো ছিল, আর সে কুট্টানকে বলে আমি যেই গুহার কথা বলেছিলাম সেটা এর ভেতরেই আছে, খুবই সুন্দর সেই গুহাটা। কিন্তু যখন কুট্টান শুনতে পায় এখানে রিস্ক আছে, যাওয়া নিষেধ, তাই তখন সে সবাইকে বলে চলো আমরা ফিরে যাই, এর ভেতরে যাওয়ার আর কোনো দরকার নেই। কিন্তু মানজুমেল টিম দেখে ভেতরে 3 জন লোক অলরেডি আছে, তাই তারা এখন আরো ক্ষেপে যায় যে ওরা যেতে পারলে আমরা কেন যেতে পারবো না, আমরাও যাব। তখন কুট্টান বলে দেখো বেশি বাড়াবাড়ি করো না তোমরা, এখানে ফরেস্ট গার্ড আছে, সে আমাদেরকে দেখলে তুলে নিয়ে যাবে। তো এইসব বলার পরও
তারা মানতে নারাজ, তারা সেখানে যেতেই চায়। তাই তারা সেখানকার গেট টপকে ভেতরে চলে যায় আর পাহাড় দিয়ে হেঁটে হেঁটে সেই গুহার কাছে চলে আসে। আর এই গুহাটাও কিন্তু কোনো সাধারণ গুহা না, এটা ছিল অতিমাত্রায় গভীর একটা খাদের মতো। আর এখানে বিভিন্ন জায়গায় আরো অনেক ছোট ছোট খাদ আছে, কিছু কিছু আটকানো ছিল তো কিছু এখনো খোলা ছিল। তাই সবাইকে অনেক সাবধানতার সাথে সেখানে চলতে হবে। তো এই গুনা কেভকে কিন্তু আগে ডেভিলস কিচেন বলা হতো। তবে 1991 সালে ফেমাস হিরো কামাল হাসানের ব্লকবাস্টার মুভি গুনার শুটিং এখানে হওয়ার পর থেকে এর নাম হয়ে যায় গুনা কেভ। যাই হোক, তো তারা সব বন্ধুরা মিলে একের পর এক গেট অতিক্রম করে চলে আসে গুহার কাছে। আর সেখানে তারা পাথরের মধ্যে কিছু নাম লেখা দেখে, মানে আগে যারা যারা এখানে এসেছে তারা তাদের নাম লিখে গিয়েছে। তাই এখন এরাও এদের টিমের নাম এখানে লিখে রাখে, মানজুমেল বয়েজ। তো কিছুক্ষণ পরই দেখা যায় সুভাষ তাদের কাছে আসতে যায়, এটা বলতে যে আরে আরো সুন্দর করে পাথরের মধ্যে ডেটটা লিখে রাখো। তো সে যখনই তাদের কাছে আসতে যায় ঠিক এই সময় ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। সুভাষ পড়ে যায় একটা খাদের ভেতর, মানে একরকম বলা যায় গর্তের ভেতর। আসলে ওখানে পাতার স্তূপ থাকায় সুভাষ টেরই পায়নি যে এখানে এত বিশাল গর্ত আছে। এখন তারা সবাই তো 1 মিনিটের জন্য শকড হয়ে যায় যে হুট করে এটা কি হয়ে গেল তাদের সাথে। তখন একে একে সেই গর্তের কাছে তারা সবাই আসে আর এখানে এসেই সবাই সুভাষ সুভাষ বলে ডাকতে থাকে। কিন্তু যখন এত ডাকার পরও কোনো রেসপন্স পায় না তারা, তখন তারা সবাই কান্না করতে শুরু করে দেয়। তাদের সবার মধ্যে অজানা ভয় কাজ করতে থাকে যে তারা কি তাদের বন্ধুকে তাহলে চিরতরে হারিয়ে ফেললো। তো কুট্টান সহ সেখানে সবার একদম হাত পা কাঁপতে শুরু করে তাদের বন্ধুকে না পেয়ে। তারা অনেক চেষ্টা করতে থাকে সুভাষকে ডেকে তার সাড়া পেতে, কিন্তু তারা সুভাষের কোনো সাড়াই পায় না। এমনকি তারা ক্যামেরা দিয়ে ভেতরে ছবি তোলারও চেষ্টা করে আর সেটা জুম করে দেখার চেষ্টা করে যে তাদের বন্ধুকে সেখানে দেখা যায় কিনা, কিন্তু কোনোভাবেই তারা খুঁজে পাচ্ছিল না, কারণ ছবিতে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। তাই তারা কোনোভাবেই সুভাষের অবস্থান বুঝতে পারছিল না। তারা এরপর একটা পাথর ফেলেও দেখার চেষ্টা করে যে এই খাদ আসলে কতটা গভীর। তো পাথর ফেলার সাথে সাথে তারা বুঝতে পারে যে এই খাদ ঠিক কতটা গভীর। তো সেখানে তখন আভিলাষ নামের একজন অনেক বেশি ট্রমায় চলে যায় আর সে বলতে থাকে শেষ, সবকিছু শেষ, আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে সুভাষ, চলে গিয়েছে সে, আর কখনো ফিরে আসবে না। এইসব বলতে বলতে সেও চলে আসছিল গর্তের কাছে। তাই তাকে সেখান থেকে সরিয়ে নিতে বলে কুট্টান আর তাকে সামলাতে বলে। তো কিছুক্ষণ পর এই গুহা থেকে বেশ কিছু বাদুড় উড়ে যায় আর এইটা সেখানকার একজন ট্যুর গাইড দেখতে পায় আর সে বুঝতে পারে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। তাই সে কিছুক্ষণ পরই তাদের কাছে চলে আসে আর সে আসার পর তারা সবাই তার কাছে হেল্প চায়, তার পা ধরে কান্নাকাটি করতে থাকে আর তাকে বলে যে আমাদের বন্ধু এই গর্তের ভেতর চলে গিয়েছে, এখন আমরা কি করব? ভাই দয়া করে আমাদেরকে একটু সাহায্য করুন, আমাদের বন্ধুকে একটু বাঁচান। কিন্তু এই গাইড বলে আরে এটাকে তো এখানে শয়তানের গর্ত বলে, তোমরা জানো না? সবাই চলে যাও এখান থেকে, কারণ আর কিছুই করার নেই। এটা এতটাই গভীর যে এখানে যে একবার যায় সে আর কখনোই ফিরে আসতে পারে না। আর তোমাদের বন্ধুও নিশ্চয়ই এতক্ষণে মারা গেছে, আর তোমরাও এখান থেকে চলে যাও, না হলে আরো বড় রকমের সমস্যা হতে পারে। কিন্তু এইসব কথায় তারা আরো বেশি হতাশ হয়ে যায় আর রেগেও যায় যে তাদের বন্ধুকে এই অবস্থায় তারা কি করে ফেলে যাবে। যদি সত্যি সুভাষের তার বন্ধুদের সাহায্য দরকার হয়ে থাকে তাহলে সে কি করবে? তাই তারা তো এখান থেকে যাওয়ার কথা ভাবতেই পারে না। কিন্তু তারা সবাই এখানে টেনশনে প্রায় পাগল হয়ে যাচ্ছিল। তারপর কুট্টান বলে এই তোদের মধ্যে 4 জন তাড়াতাড়ি দৌড়ে উপরে যা আর কারো সাহায্য নিয়ে আয় তাড়াতাড়ি। এরপরই এই টিমের 4 জন বন্ধু পাগলের মতো দৌড়ে তাড়াতাড়ি উপরে আসে আর এসেই একজন ফটোগ্রাফারকে পায়। তারা তাকে বলে ভাই ভাই আমাদের বন্ধু একটা গর্তে পড়ে গিয়েছে, প্লিজ তাকে বাঁচিয়ে নাও, প্লিজ আমাদের হেল্প করো। ফটোগ্রাফার বলে আরে আগে শান্ত হও আর আমাকে বলো যে কোন গর্ত, ওই যে গুহার কাছে যেই গর্ত সেটার মধ্যে না তো? তখন তারা বলে হ্যাঁ হ্যাঁ সেটার মধ্যেই পড়েছে। ফটোগ্রাফার তখন মাথায় হাত দিয়ে বলে হায় রে, এখন কি হবে? ওই গর্তে পড়েছে মানে তোমাদের বন্ধুকে
আর পাওয়া সম্ভবই না। তাও একটা কাজ করতে পারো, এখনই মাত্র ফরেস্ট গার্ড গিয়েছে, তাই তাড়াতাড়ি তার কাছে এই বিষয়ে বলো, দেখো সে কিছু করতে পারে কিনা। এরপর 4 জন বন্ধু দৌড়ে সেদিকে যেতে থাকে ফরেস্ট গার্ডকে খুঁজতে। তারপর দৌড়ে এসে দেখে সেই দোকানদার, যার নাম হচ্ছে আরুমুগাম। তো আরুমুগাম জিজ্ঞেস করে, আরে তোমরা এইভাবে দৌড়ে কোথায় যাচ্ছ? তারা বলে, ভাই ভাই, আমাদের বন্ধু ওইখানে একটা গর্তে পড়ে গিয়েছে, এখন আমাদের সাহায্য চাই, দয়া করে আমাদের বন্ধুকে সাহায্য করুন। আর ফরেস্ট গার্ড কোথায়, প্লিজ একটু বলে দিন। তখন আরুমুগাম বলে, আরে এইসব সাহায্য চেয়ে আরো বিপদে না পড়ে এখান থেকে চলে যাও, কারণ যেই জায়গায় তোমার বন্ধু পড়েছে সেখান থেকে ফেরার কোনো আশাই নেই, আর আমরা কেউ কিছুই করতে পারবো না, তাই দয়া করে চলে যাও এখান থেকে। তারপরও যখন তারা রিকোয়েস্ট করতে থাকে, তখন এই দোকানির মেয়ে তাদেরকে বলে, ভাই আপনারা আগে পুলিশের কাছে যান, সেখানে একটা কমপ্লেন করুন, তারপর তারাই সব করে নিবে। তো তখন বাকি 3 জন বন্ধু গাড়ি নিয়ে চলে যায় পুলিশ আনতে। আর একজন এই আরুমুগামকে অনেক অনেক রিকোয়েস্ট করার পর সে রেডি হয় তার সাথে যেতে। এরপর তারা চলে আসে সেই গুহার কাছে। তখন কুট্টান বলে, কি রে, কি করলি? তখন সে জানায় সে এখানকার এক দোকানদার আরুমুগামকে এনেছে, সে যদি কোনো হেল্প করতে পারে, আর বাকিরা গিয়েছে পুলিশ আনতে। তারপর কুট্টান কান্না করে বলে, এখনো কোনো খোঁজ পাচ্ছি না, কোনো সাড়া পাচ্ছি না সুভাষের। এরপর আরুমুগাম তাদেরকে এসেই চেঁচামেচি করে আর বলে, আরে তোমরা এই গর্তের আশপাশ থেকে সরে যাও, কতটা ভয়ঙ্কর জায়গা তোমরা কি জানো? তো এরপর আরুমুগাম সুধির কাছে কতগুলো লেবু দেয় আর বলে, এটা সবার কাছে পৌঁছে দাও। সুধি বলে, এগুলো কেন চাচা? আরুমুগাম বলে, আরে আগে আমার কথা শোনো ভালো করে, এখানে যা দেখা যায় তা কিন্তু না, ভূত প্রেত থেকে বাঁচতেই এই লেবুকে কাছে রাখো সব সময়। তো কথা বলতে বলতেই সেখানে শুরু হয়ে যায় বৃষ্টি পড়া, আর মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে। ওইদিকে বাকিরা খুব কষ্ট করে গাড়ি ড্রাইভ করে চলে আসে পুলিশ স্টেশনে। এসেই রামাইয়া নামের একজন পুলিশকে তারা বলে যে, স্যার আমাদের একজন বন্ধু গর্তে পড়ে গিয়েছে, দয়া করে আমাদের হেল্প করুন। কিন্তু রামাইয়া তাদেরকে পাত্তা দেয় না, উল্টো বলে, আরে এদেরকে কে ভেতরে আসতে দিয়েছে? পুরো স্টেশনটা পানি দিয়ে ভিজিয়ে দিল। তারপর তারা আর একজন অফিসারকে গিয়ে যখন বলে যে আমাদের বন্ধু গর্তে পড়ে গিয়েছে, তখন অফিসার বলে, তাহলে বের কেন করছো না, এখানে কেন এসেছো? তখন তারা বলে, আরে স্যার, সে ওই গুনাগুহার গর্তে পড়ে গিয়েছে। এই কথা শোনার পর অফিসার চমকে যায় আর রামাইয়াকে ডেকে বলে, আরে রামাইয়া, শুনেছ, এরা গুনাগুহার কথা বলছে। তারপর রামাইয়া এসে তাদের উপর আরো চেঁচামেচি করে আর বলতে থাকে, তোমরা ওই গুনাগুহাতে গিয়েছিলে, তোমরা জানো না ওই এরিয়াকে রেস্ট্রিক্টেড এরিয়া করা হয়েছে? তাহলে তোমাদের এত বড় সাহস হলো কি করে সেখানে যাওয়ার? এখন তো তোমাদেরকেই উল্টো শাস্তি দেওয়া উচিত। তারপর কনস্টেবল বলে, আচ্ছা যাও, আগে এদেরকে না বকে ইন্সপেক্টরকে জানাও। এরপর রামাইয়া রেগে মেগে সেখান থেকে যায় ইন্সপেক্টরকে বলতে। তারপর কনস্টেবল বলে, কি দরকার ছিল ভেতরে যাওয়ার? সেখানে লেখাই তো ছিল রেস্ট্রিক্টেড এরিয়া, তাও কেন গেলে? এখন দেখো, যেখান পর্যন্ত তোমাদের বন্ধু গিয়েছে, এখন সেখান থেকে আর ফেরত আসতে পারবে না। তারা এই কথায় আরো প্যানিক শুরু করে দেয় আর অনেক কান্নাকাটি করে। তারা বলে, স্যার এরকম কথা বলবেন না, আমি আপনার পায়ে পড়ছি। কনস্টেবল বলে, আমার পায়ে পড়ে এখন আর কি হবে বলো? যেখানে তোমাদের বন্ধু আছে সেখান থেকে সে কোনোভাবেই ফিরতে পারবে না, কেউ চাইলেও তাকে ফেরাতে পারবে না। তোমরা কি জানো ওই জায়গার আসল নাম কি? ওইদিকে আরুমুগাম সবাইকে বলে, এটাকে শয়তানের রান্নাঘর বলা হয়, যেখানে শয়তান তার খাবার রান্না করে, আর এই নাম দিয়েছে এখানে আসা এক ফরেনার। তার পেছনে অবশ্যই কোনো কারণ তো আছেই, তাই না? তো তারপর যখন এখানে কামাল স্যারের মুভির শুটিং হয়, তখন এটার নাম রাখা হয় গোনা কেভ। তো অন্যদিকে কনস্টেবল বলে, এখানে আমাদের রেকর্ড মোতাবেক ইতিমধ্যে প্রায় 14 জন পড়েছে, আর যারাই পড়েছে তারা আর কখনোই ফিরে আসেনি। আরুমুগাম বলে, আর সেই 14 জনের লাশও এখন পর্যন্ত পাওয়া যায়নি। অনেকেই বলে এই গর্ত প্রায় 900 ফিট গভীরে, আর যতটা উচ্চতা কোদাই কানালের ততটাই গভীর হচ্ছে এই গর্ত। এটা এমনই অন্ধকার গর্ত যেখানে না কোনো আলো আর না কোনো বাতাস ঠিকমতো প্রবেশ করতে পারে, আর এটা কোনো সোজা গর্ত না,
এর ভেতরের পথ অনেক আঁকাবাঁকা। অন্যদিকে কনস্টেবল বলে এর আগে এখানে সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা পড়েছিল, যার বয়স আনুমানিক 10 বছর। শহরের সব ফোর্স এখানে জমা হয়েছিল। সেদিন আমিও ডিউটিতে ছিলাম। সেখানে ওই বাচ্চার একটা হাড্ডিও যদি কেউ ফিরিয়ে আনতে পারত তাহলে তার জন্য 15 লাখ টাকার পুরস্কার ছিল, কিন্তু তারা তার হাড্ডি পর্যন্ত পায় না। আর পাবেই বা কি করে? কেউ সেখানে যাওয়ার সাহস পর্যন্ত করেনি। এত টাকার বিনিময় হলেও কেউ তাদের জীবন ঝুঁকিতে ফেলতে চায়নি। ওইদিকে আরুমুগাম বলে টাকার জন্য যে কোনো কিছুই করার লোক ছিল এই গ্রামে, কিন্তু তাও কোনো লোক এগিয়ে আসতে চায়নি। কিন্তু কেন? কারণ তারা জানে টাকার চেয়ে বেশি দামি নিজেদের জীবন। তাই তারা তাদের জীবনের ভয়ে আর এগিয়ে আসেনি। এখন ভেবে দেখো, সেন্ট্রাল মিনিস্টারই কিছু করতে পারলো না, আর তোমরা তো কেরালা থেকে আসা কিছু ট্যুরিস্ট। তো এরপর সেখানে ইন্সপেক্টর আসে আর ইচ্ছে মতো মারধর করে তাদের, আর বলে নিজেরা নিজেদের বন্ধুকে খুন করে এখন এখানে এসে কাহিনী বানাচ্ছিস? আমাদের কি বোকা মনে হয়? তোদের এমন অবস্থা করব আমি, দেখব কি করে তোরা বাড়ি ফিরে যাস। এরপর রামাইয়াকে বলে এদের নামে এফআইআর করাতে। বেচারারা সবাই মার খেয়ে আরো বেশি কান্নাকাটি করতে থাকে। এদিকে কুট্টান বসে বসে তার ছোটবেলার কথা ভাবে, আর পরে দেখে এখানে একটা লাইন বেয়ে বৃষ্টির ঢল পড়ছে গর্তের মধ্যে। কুট্টান তখন দৌড়ে গিয়ে সেখানে বসে আর সেই পানি আটকানোর চেষ্টা করে, কারণ সে বিশ্বাস করে তাদের বন্ধুর কিছুই হয়নি, সে অবশ্যই বেঁচে আছে। তাই পানি ভেতরে গেলে সুভাষের সমস্যা হতে পারে। এই জন্য কুট্টান পানি আটকাতে বসে পড়ে। তারপর তার বাকি বন্ধুরাও চলে আসে এই পানি আটকানোর চেষ্টা করতে, কিন্তু কিছুতেই তারা পানির স্রোতকে আটকাতে পারছিল না। তো এরপরই সেখানে ফরেস্ট গার্ড আসে আর এসেই তাদেরকে এখান থেকে যেতে বলে, কিন্তু তারা বলে আমাদের বন্ধু এখানে একা আছে, আর আমরা চলে যাব নাকি? কখনো যাব না, আমরা এখানেই থাকবো। এরপর সেখানে আরুমুগাম বলে স্যার, এখানে একজন ছেলে পড়ে গিয়েছে, আর এই পানির স্রোতকে আটকাতে পারলেই তাদেরকে আমরা কন্ট্রোল করতে পারবো, না হলে এরা এইভাবেই পাগলামি করবে। তখন গার্ড বলে আরে আপনি তো এই গ্রামেরই একজন, তাহলে আপনিও এদের মতো বোকা বোকা কথা কি করে বলছেন? আপনি জানেন না যারা একবার এই গর্তে পড়ে যায় তারা আর ফিরে আসতে পারে না? তাহলে কেন এইসব পানি আটকানোর কথা বলছেন? এখানে কেউ পড়ে থাকলেও কেউ বেঁচে থাকবে না, তাই এদেরকে বলুন এইসব থেকে বিরত থাকতে আর চুপচাপ এখান থেকে চলে যেতে। তো এরপর সেখানে সুধি, যে এতদিন এত হাইজেনের মধ্যে থাকতো, যে কাউকে একটু পানি দিতেও ভয় পেত যদি তার গায়ে ময়লা লেগে যায় কোনোভাবে, সেই জন্য সেই সুধিও আজ তার বন্ধুর কথা ভেবে ঝাঁপিয়ে পড়ে এই ময়লা পানি আটকাতে। তারপর একে একে সবাই পানির চারদিকে শুয়ে পড়ে, যেন পানিটা যতটা সম্ভব আটকে রাখা যায়। আর এই দৃশ্যটা অনেক বেশি আবেগঘন ছিল। একজন বন্ধুর প্রতি কতটা ভালোবাসা আর কতটা কাছের থাকলে কেউ এইসব করতে পারে নিজেদের সর্বস্ব দিয়ে, সেটাই দৃশ্য দেখে খুব ভালোভাবেই অনুভব করা যায়। তো তারপর ওইদিকে ইন্সপেক্টর ডেকে আনে কাথির এসান নামের একজন অফিসারকে, আর বলে ওই 4 জনকে গিয়ে জিজ্ঞেস করো কি করে কি হয়েছে, আর সাথে করে নিয়ে যাও তাদের, আর টর্চ লাইট রশিও নিয়ে যাও, কারণ মিডিয়াতে জানাজানি হয়ে গিয়েছে, এখন আর কিছুই করার নেই। এরপর কাথি তাদের 4 জনকে বলে চলো সেখানে গিয়ে দেখি কি করা যায়। যাওয়ার সময় কেন তাদের ভয় লাগলো না? এখন এই বৃষ্টিতে কি আর করব কে জানে। যাই হোক, চলো চলো দেখি কি করা যায়। এরপর মাঝপথে গাড়ি থামিয়ে কাথি তাদেরকে বলে যা এখান থেকে 1 বোতল মদ, সিগারেট আর ম্যাচ নিয়ে আয়। এই মুহূর্তেও কেউ এসব চাইতে পারে তারা ভাবতেও পারে না, কিন্তু যেহেতু এখন তারা বিপদে পড়েছে তাই কিছু না বলে তারা চলে যায় সেখানে মদ আনতে। কিন্তু এখানে যাওয়ার পর তাদেরকে মারধর করে দোকানদার, কারণ তারা আসলে খুব তাড়াহুড়োই ছিল, আর এই ব্যাপারটা নিয়েই দোকানদারের সাথে তাদের ঝামেলা হয়ে যায়। তো এরপর এখানে আমাদেরকে তাদের ছোটবেলার দৃশ্য দেখানো হয়, যেখানে তাদের মাঞ্জুমেল টিমের সবাই পানিতে সাঁতার কাটছিল, কিন্তু একমাত্র সুভাষই ভয় পাচ্ছিল পানিতে ঝাঁপ দিতে। তো তখন তাকে তার বন্ধুরা সবাই মিলে অনেক করে বলে আরে ঝাঁপ দিয়ে দেখি না একবার, ভয়কে সাইডে রেখে ঝাঁপিয়ে পড় পানিতে সুভাষ। তখন সুভাষ অনেকক্ষণ দাঁড়িয়ে নিঃশ্বাস নিয়ে যখন সে পানিতে লাফ দিয়ে পড়ে, তখনই আমরা বর্তমানে দৃশ্য দেখতে পাই যখন সুভাষ সেই গোনার গর্তে গিয়ে পড়ে, আর দেখা যায় সে খুবই নৃশংসভাবে একের পর এক পাথরের মধ্যে
আঘাত খাওয়ার পর শেষমেশ গিয়ে একটা পাথরের মধ্যে রক্তাক্ত হয়ে পড়ে থাকে। এখন সুভাষ কি আদৌ বেঁচে আছে নাকি এত উপর থেকে পড়ে সে সেখানেই মারা গিয়েছে তা আমরা আরো সামনেই জানতে পারবো। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই কাথি মদ খায় আর গাড়ি ড্রাইভ করে প্রাসাদ। তো প্রাসাদ বলে, আপনি এইরকম কি করে করতে পারছেন স্যার? সুভাষ গর্তে পড়েছে আর অনেকটা সময়ও পেরিয়ে গিয়েছে আর আপনি এখানে আয়েশ করছেন। কাথি বলে, ও তো ভাই সাহেব রেগে গেছে। প্রাসাদ বলে, না স্যার, রাখছি না, আমি শুধু নিজের উপরই হতাশ হচ্ছি, কিছু করতে পারছি না তার জন্য এই কারণে। কাথি বলে, তোমার আর কিছু করতেও হবে না, কিছু করে কোনো লাভও হবে না। আমি তো তোমাকে বলছি আমার এত বছরের অভিজ্ঞতা আছে, আর তাই একটু আস্তে গাড়ি চালাও, মদ খেতে সমস্যা হচ্ছে। এসব শুনে প্রাসাদের রাগ হয় কিন্তু তার কিছুই করার থাকে না। তো এরপর সে আরো বলে, আমি বলে দিচ্ছি তোমাদের বন্ধু বেঁচে নেই, কারণ ওখানে কেউ পড়ে বেঁচে থাকবে এটা অসম্ভব। এরপরও গাড়ি চালিয়ে তারা তাড়াতাড়ি চলে আসে গোনাতে। তারপর পুলিশ সেখানে এসে জিজ্ঞেস করে কতক্ষণ হয়েছে। তারা বলে অনেক সময় হয়ে গিয়েছে। কাথি বলে, তাহলে তো আর বেঁচে থাকার কোনো চান্সই নেই। তখন কুট্টান বলে, স্যার দয়া করে এরকম কথা বলবেন না। কাথি বলে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো এরপর সে ফরেস্ট গার্ডকে বলে, তুই কোথায় ছিলি যখন এরা এখানে আসছিল? গার্ড বলে, আসলে স্যার আমি তো একটু কাজে গিয়েছিলাম, ততক্ষণে এরা এই কাহিনী করবে কে জানতো। কাথি বলে, তোর চাকরিটাই আগে নেওয়া হবে, দেখে নিস। তারপর কাথি সবাইকে বলে, এখান থেকে ওঠো, এটা সেফ জায়গা না। আর প্রাসাদকে বলে গাড়ি বের করতে। বাকি সবাই রিকোয়েস্ট করে, স্যার এরকম বলবেন না, দয়া করে আমাদের সাহায্য করুন। তখন প্রাসাদ বলে, আমি গাড়ি বের করব না। কাথি তখন তাকে থাপ্পড় দিয়ে বলে, কি বললি তুই? গাড়ি বের করবি না? তোর গাড়ি চালানো আমি জীবনের জন্য বন্ধ করিয়ে দিব। প্রাসাদ বলে, দরকার পড়লে আমার গাড়ি জ্বালিয়ে দিন, তাও আমি এখান থেকে গাড়ি চালিয়ে যাব না, আপনার কিছু করতেই হবে। তারপর আরুমুগাম বলে, আরে মাত্র এখানে এসেছো, এখনই এসব কি করে বলতে পারো? একটু চেষ্টা তো করে দেখো। কাথি বলে, আরে তুমি এসবের মধ্যে পড়ো না, কারণ এটা মার্ডার কেস আর তুমিও ধরা পড়বে। আমার তো মনে হয় এরা ইচ্ছে করেই এদের বন্ধুকে মেরে ফেলেছে, তাই দূরে থাকো, বুঝলে? আরুমুগাম বলে, এসব বলো না, আর দেখো বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে আর আমরা এখন তাদের একটু সাহায্য করতে পারি, আর এরা তো আমাদের গ্রামেই এসেছে ঘুরতে, তো এদের সুরক্ষা যদি আমরা না করি তাহলে আর কে করবে বলো? তো আরুমুগামের এসব কথাবার্তা শুনে পুলিশ এখানে বসে অপেক্ষা করে। তো তারা একটানা সুভাষকে ডেকেই যায় তার একটু সাড়া পাওয়ার জন্য। তখন কাথি বলে, ওই আর কতক্ষণ এখানে এইভাবে আমরা বসে থাকবো? বৃষ্টিও থেমে গিয়েছে, এইভাবে বসে থাকার কোনো মানেই নেই। আরুমুগাম ভাই, তুমি এদেরকে বোঝাও যে এখানে থেকে কোনো লাভই হবে না। আরুমুগাম বলে, আমাকে কেন বলছো এদের বোঝাতে? আমি কি করতে পারি? এরপর কাথি উঠে ভালো করে কুট্টানকে বুঝিয়ে বলে, ভাই এদের মধ্যে সবচেয়ে বড় তোমাকেই লাগছে, তাই তুমি এদেরকে বুঝিয়ে বলো এখানে অপেক্ষা করার কোনো মানেই নেই, কারণ সুভাষ আর ফিরে আসবে না, আর আমি অন্তত পুলিশ স্টেশনে গিয়ে ওই ছেলের পরিবারকে ইনফর্ম তো করতে পারবো, তাই বোঝাও এদেরকে। তখন কুট্টান কান্না করতে থাকে আর বলতে থাকে, স্যার আমরা ঘরে গিয়ে কি বলবো? তার বাবা মাকে কি উত্তর দিব? আমরা সবাই ফিরে এসেছি সুভাষকে ছেড়ে, তার মাকে আমরা কি বলবো বলুন? সে কি এই কষ্ট সহ্য করতে পারবে? আমরা পারবো না স্যার এই সব কিছু ফেস করতে। আমরা এখান থেকে গেলে সুভাষকে নিয়ে তবেই যাব। তো এদের সবার এমন কান্না দেখে পুলিশ অফিসার, গার্ড এরা সবাইও অনেকটা কষ্ট পায়। তারপরও কাথি আরো একবার বোঝায় এদের যে এখানে একবার পড়া মানে একেবারে উপরে চলে যাওয়া, তাই যা করার তারা যেন একটু বুঝে শুনে করে। এরপর ট্যুরিস্ট গাইড বলে, ভাই স্যার যা বলেছেন ঠিকই বলেছেন, এখান থেকে আপনারা চলুন, উপরে গিয়ে আমরা ভাবি কি করা যায়। তারপর শেষবারের মতো মানজুমেল টিমের একজন ওই গর্তে মুখ দিয়ে অনেক জোরে জোরে সুভাষ সুভাষ বলে ডাকতে থাকে। তখনই আমরা দেখি সুভাষের ছোটবেলা আর বর্তমানের মধ্যের একটা দৃশ্য, মানে এখানে বোঝানো হচ্ছে ছোটবেলা সুভাষ এই ডাক শুনছে আর সেই ডাকে সাড়া দিতে হঠাৎ করেই বড় সুভাষ জেগে ওঠে, অর্থাৎ সুভাষ বেঁচে আছে। সে আহত হয়েছে কিন্তু মারা যায়নি। সুভাষ কান্না করতে থাকে আর নিজের সর্বস্ব দিয়ে সে তার বন্ধুর ডাকে সাড়া দেয়, আর তার বন্ধুও তখন তার এই ডাক শুনতে পায়। তখন তারা সবাই এসে ডাকে সুভাষকে, আর সুভাষও তাদের ডাকে সাড়া দেয়। পুলিশ অফিসারও তখন সুভাষের গলা শোনে আর রীতিমতো চমকে যায় যে এত উপর থেকে পড়েও কি করে সে সাড়া দিল, সে কি করে বেঁচে আছে। তবে সুভাষের বন্ধুদের মনে এখন একটু শান্তি আসে যে তাদের বন্ধু এখনো বেঁচে আছে। ওইদিকে এরপর ফোর্স আসে এখানে, যেহেতু সুভাষ সাড়া দিয়েছে তো এখন তাকে উদ্ধার তো করতেই হবে।
এখন তো আর কোনো বাহানা চলবে না। তো এরপর ফোর্সের লোকেরা এসে গর্তের মধ্যে রশি ফেলে, আর আরেকজন পুলিশ অফিসার জিজ্ঞেস করে কতটা নিচে পড়েছে সে, আর তাকে কি দেখা যাচ্ছে? ফোর্সের লোক বলে, না স্যার, শুধু তার আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু কতটা নিচে তা বলা যাচ্ছে না। এরপর তারা রশি দিয়ে চেষ্টা করে, কিন্তু রশি তো কেউই ধরে না। তারপর সিজু নামের আরেকজন বন্ধু তাদেরকে এসে বলে, স্যার, ওখানে একজন মানুষ জীবিত পড়ে আছে, আর আপনারা কখন থেকে এই রশি দিয়ে চেষ্টা করছেন। সে এত উপর থেকে পড়েছে, সে যদি রশি ধরে উপরে ওঠার অবস্থায় না থাকে তাহলে কি হবে? সে বেঁচে থেকেও মারা যাবে। তাই দয়া করে রশি ধরার অপেক্ষায় না থেকে আপনাদের কাউকে নিচে পাঠিয়ে দিন। তো এরপর সেখানে নিচে পাঠানোর কথা বলা হয় একজনকে, কিন্তু কেউই আসলে নিচে নামতে রাজি হয় না ভয়ে, কারণ এই গর্ত কতটা ভয়ঙ্কর আর কতটা নিচে সেটা কারো কোনো আইডিয়াই নেই। এখন যদি নিচে গিয়ে সেও আটকে যায় তাহলে কি হবে? তাই নিজেদের প্রাণের মায়ায় ওখানে কেউই যেতে চায় না। ওইদিকে কুট্টান তাদের ছোটবেলার কিছু দৃশ্য মনে করে, যেখানে তাদের একজন পানিতে ডুবে গিয়েছিল, পরে তাকে কুট্টান গিয়েই বাঁচিয়ে আনে। তাই বর্তমানে কুট্টান সিদ্ধান্ত নেয় কেউ যদি না যায় তাহলে সে যাবে নিচে তার বন্ধুকে আনতে, আর সে পুলিশকেও এই কথা বলে। কিন্তু পুলিশ অফিসার বলে, দেখো, এখন ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নিও না, কারণ এমনিতেই তোমাদের একজন ভেতরে বাঁচা মরার মধ্যে আছে। এখন তোমাকে ভেতরে পাঠিয়েও আমরা নিজের হাতে আর একটা ভুল করতে পারবো না, আমরা এই রিস্ক নিতে পারবো না। আর তোমার তো আগের থেকে কোনো অভিজ্ঞতাও নেই, তাই এই রিস্ক একেবারেই নেওয়া যাবে না। কুট্টান বলে, স্যার, এখন আর কিসের রিস্ক? যদি এটা না হয় তাহলে আমরা সবাই এই গর্তের মধ্যে পড়ে যাব, এইটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখন কুট্টান পুলিশ অফিসারকে খুব বড়সড় একটা হুমকি দিয়ে দেয়। তখন ইন্সপেক্টর বলে, এই, নিজেকে কি হিরো মনে করছিস? এখানে ট্রেন্ড অফিসাররাই ভেতরে যেতে ভয় পাচ্ছে, আর তুই এখানে যেতে চাইছিস? আরুমুগাম বলে, কি স্যার, কেন তাকে ভয় দেখাচ্ছেন? আপনারা কেউ আসতে চান না, আর একজন গর্তে পড়া লোককে বাঁচাতে চাইছে তাকেও মানা করছেন। অথচ এটা তো আপনাদের ডিউটি ছিল, আপনাদের কাজ এখানে সে করতে এসেছে, আপনারা তাকেও ভয় দেখাতে লেগে পড়েছেন। তারপর কুট্টানকে পুলিশ বলে, ভেবে দেখো, এখানে কিন্তু তোমারও জীবন রিস্কে আছে। তারপর সুধি বলে, ভাই, ভেবে দেখেছিস তো, নিচে যাওয়া কিন্তু খুব রিস্কি কাজ হয়ে যাবে। কুট্টান বলে, তুই বল, আমার জায়গায় থাকলে তুই কি করতি? আমি তাকে জোর করে ডেকে এনেছি, আর এখন তার এই অবস্থা, আমি কি করে চুপচাপ বসে থাকি? সুধি বলে, ঠিকই বলেছিস, তুই এগিয়ে না আসলে আমিই চলে যেতাম তাকে বাঁচাতে। তো তারপর কুট্টান তার বাকি বন্ধুদের দিকে তাকায়, আর তারাও তাকে সম্মতি জানায়। আর পরে কুট্টানকে তৈরি করা হয় নিচে পাঠানোর জন্য, আর তাকে বলে দেওয়া হয় কি কি করতে হবে আর কিভাবে সেফলি যাওয়া যাবে আর কি করা যাবে না। তারপর সুধি বলে, তারা বলছে যে সুভাষকে দেখার পর তাকে কিভাবে বেঁধে আনবি তুই বুঝতে পেরেছিস তো? কুট্টান বলে, কিছু মাথায় আসছে না ভাই, আগে ভেতরে যাই, তারপর দেখছি কি করা যায়। আমি এখন আর কিছুই ভাবতে পারছি না, আগে আমার বন্ধুর মুখটা তো দেখি, এরপর আমি ভেবে নিব কি করে বাইরে আসতে হবে। এরপর কুট্টানকে নিচে রশি বেঁধে পাঠানো হয়। ধীরে ধীরে কুট্টান ওই গুহার ভেতরের অন্ধকারে যেতে থাকে, আর উপর থেকে তার বন্ধু তাকে জিজ্ঞেস করে যে সবকিছু ঠিকঠাক আছে তো, কিছু দেখা যাচ্ছে কিনা সেখানে। কুট্টান বলে, এখানে সবকিছু খুব পিচ্ছিল আর অন্ধকারে আচ্ছন্ন, কিছু ঠিকমতো দেখা যায় না, রশিটা ধীরে ধীরে নিচে দিতে বল। এরপর রশি ধীরে ধীরে নিচে দেয় তারা, আর কুট্টান সুভাষকে ডেকে যায়, কিন্তু সে কোথায় আছে তা বুঝতে পারে না। এইভাবে করতে করতে প্রায় রশি শেষ হয়ে যায়, আর যাওয়া যাবে না। তো পুলিশকে যখন জানানো হয় যে রশি শেষ, তখন পুলিশ বলে, যাও আরো রশি কিনে আনো। তখন ফোর্স বলে, স্যার, বিষয়টা রশি আনার নয়, আসলে এখানে ছিল 120 ফিটের রশি, এখন যদি এর থেকে নিচে কেউ যায় তাহলে তার অক্সিজেন লেভেল কমে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর এই কথাটা জানাতে সুধি ডাকে কুট্টানকে আর বলে, আমরা এখন আর একটা সমস্যাতে পড়েছি কুট্টান। কুট্টান বলে, কি হয়েছে? সুধি বলে, রশি শেষ হয়ে গিয়েছে। কুট্টান বলে, তাহলে আরো রশি নিয়ে আয়। সুধি বলে, তারা বলছে আর নিচে পাঠানো যাবে না, রিস্ক হয়ে যায়। কুট্টান বলে, মানে এইভাবে কি করে সম্ভব? এত দূর এসে আমি ফিরে যেতে পারবো না। সুধি বলে, আরে নিঃশ্বাস নিতে পারবি না এর থেকে নিচে গেলে। কুট্টান তখন কান্না করে বলে, ভাই, আমি এখন স্পষ্ট সুভাষের আওয়াজ পাচ্ছি, আমি এত কাছে এসেও আবার ফিরে যেতে পারবো না, প্লিজ একটু বোঝার চেষ্টা কর, আর রশি পাঠা নিচে। ইন্সপেক্টর তখন এসে বলে,
এই আমরা তোকে উপরে টেনে আনছি, আমরা আর নিচে যেতে দিব না তোকে। তখন কুট্টান আটকে বলে, যদি আমাকে কেউ উপরে তোলে তাহলে কিন্তু আমি এই রশি ছিঁড়ে নিচে পড়ে যাব বলছি। তারপর ইন্সপেক্টর তাদেরকে থামতে বলে আর বলে, এই পাগলদেরকে কোনোভাবেই বোঝানো আর সম্ভব না, যা করার করতে দাও। এরপর আরো রশি আনা হয় আর সেটা উপরের রশির সাথে বেঁধে কুট্টানকে আরো নিচে পাঠানো হয়। একটা সময় পর কুট্টান দেখতে পায় সুভাষ রক্তাক্ত হয়ে একটা পাথরের উপর পড়ে আছে। এটা দেখেই তো সে খুশিতে আত্মহারা হয়ে যায় আর এই খবর সে উপরে সবাইকে চেঁচিয়ে বলে। বন্ধুর অবস্থা খারাপ হলেও সে তো তার বন্ধুকে দেখতে পেরেছে, এটাই তার জন্য সবচেয়ে বড় খুশির ব্যাপার। তো তারপর সুধি তার বাকি বন্ধুদের বলে যে কুট্টান দেখতে পেয়েছে সুভাষকে। এই কথা শুনে তো বাকি বন্ধুরাও অনেক এক্সাইটেড হয়ে যায় আর গর্তের কাছে আসতে চায়, কিন্তু পুলিশ তাদেরকে আটকে দেয় আর বলে তাদেরকে কাজ করতে দাও, তোমার বন্ধু দেখতে পেয়েছে যেহেতু তাহলে সবকিছু ঠিকই হবে। এরপর কুট্টান সুভাষের কাছে যায় আর অনেক কান্না করে বলে, আরে সুভাষের তো অবস্থা অনেক খারাপ, সে রশি ধরে আসার অবস্থায় নেই। এরপর সুধি বলে, তোকে এরা যে রশি বাঁধা শিখিয়েছিল সেটা মনে আছে তো, সেভাবেই ওকে বেঁধে নে। কুট্টান তখন পাগল হয়ে যায় আর বুঝতে পারে না কি করবে, কি করে বাঁধবে, কারণ সুভাষকে টাচ করলেই সে ব্যথায় কান্না করে উঠছে। তারপরও কুট্টান কোনো মতে সুভাষকে বেঁধে ফেলে আর যখনই সে বলে উপরে টেনে তুলতে তখনই হঠাৎ করে সুভাষের প্যানিক অ্যাটাক হয়। সেভাবে সে তাকে হয়তো কেউ মারতে এসেছে, কারণ ছোট থেকেই সুভাষ খুব ভীত ছিল। তাই সে ভয়ে কুট্টানকে ধরে বলে, এই কে তুই? হ্যাঁ, আমাকে তুই মারতে এসেছিস তাই না? আর তার সাথে সে হাতাহাতি করতে থাকে আর তাদের এই হাতাহাতিতে কুট্টান আর সুভাষ হঠাৎ করে স্লিপ করে নিচে ঝুলে যায় আর উপর থেকে রশি টান খেয়ে নিচে পড়ে যেতে থাকে। তখনই তাড়াতাড়ি করে বাকিরা আসে আর এই রশিটা ধরে কন্ট্রোল করার চেষ্টা করে আর পরে মানজুমেল টিমের বাকিরা গিয়ে রশি ধরে। গতবার তারা এরকমই রশি খেলায় হেরে গিয়েছিল, তবে এইবার এই খেলায় হারলে চলবে না। তারা খুব ভালো করেই জানে এইবার যদি রশি টানের খেলায় তারা হেরে যায় তাহলে তারা তাদের ইমেজ হারাবে না, বরং তাদের প্রাণপ্রিয় দুই বন্ধুকেই হারিয়ে ফেলবে। তাই তারা তাদের জান প্রাণ লাগিয়ে এই রশি উপরের দিকে টানার চেষ্টা করতে থাকে। দৃশ্য পরিবর্তন হয় আর নিচে দেখা যায় বেচারা কুট্টান অনেক চেষ্টা করে সুভাষকে ধরে রাখার আর তার কাছে আনার, কারণ সে ঝুলে গিয়ে চলে যায় কুট্টানের থেকে অনেকটা নিচে। তাই কুট্টান সুভাষকে বলে, ভাই প্লিজ আমার হাত ধর, আমার হাত ছেড়ে দিস না, একটু চেষ্টা কর। এরপর অনেক কষ্ট করে কুট্টান সুভাষের হাত ধরতে সক্ষম হয় আর পরে তাকে জড়িয়ে ধরে রাখে উপরে ওঠার জন্য। ওইদিকে সুধি বলে, কুট্টান রশি কি উপরে টানবো? কুট্টান চেঁচিয়ে বলে, হ্যাঁ তাড়াতাড়ি উপরে তোল, তাড়াতাড়ি। সুধি এরপর বাকি টিমকে বলে, কুট্টান সুভাষকে পেয়ে উপরে উঠছে, তাই তোমরা সবাই রশি উপরের দিকে টানো। তো খুব ভালো করেই রশি ধীরে ধীরে উপরের দিকে টানা হতে থাকে আর কুট্টান সুভাষকে নিয়ে উপরে আসতে থাকে। ওইদিকে আমরা অভিলাষকে দেখি, সে কেমন যেন অদ্ভুত করে বসেছিল আর পরে সেখান থেকে উঠেই এইদিকে আসতে থাকে আর অন্যদিকে হঠাৎ করেই রশিটা আটকে যায় একটা পাথরের চিপায়। এখন এই কারণে রশিটা উপরের দিকে তারা টানতে পারছিল না। তাই সুধিকে তারা বলে, কি ব্যাপার, কি হয়েছে, আমরা রশি উপরে টানতে কেন পারছি না? এখন তাদের তো আবারও ভয়ে ঘাম ছুটে যায়, কারণ এত কাছে এসেও কি তারা বাজেভাবে হেরে যেতে চলেছে। এই কথা ভেবে ভেবেই তাদের অবস্থা খারাপ হতে থাকে। সুধি এরপর কুট্টানকে ডেকে বলে, আরে কি হয়েছে, আমরা রশি টানার পরও উপরে কেন আসছে না? কুট্টান বলে, আরে ভাই আমরা এখানে বাজেভাবে আটকে গেছি, রশি আটকে গিয়েছে, তোরা আমাদেরকে হয়তো তাই আর তুলতে পারছিস না। সুধি এরপর তাদের বলে তাদের রশি কিছুতে আটকে আছে হয়তো, সেটাই বলার চেষ্টা করছে। তারপর তারা আরো জোরে টানতে বলে, যার জন্য নিচে আরো পাথরের মধ্যে আটকে যাচ্ছিল কুট্টান আর সুভাষ। আঘাতও পাচ্ছিল কুট্টান অনেক। এরপর সেখানে আসে অভিলাষ আর তাকে দেখে বাকিরা বলে, এই অভিলাষ তুই এখানে কেন, প্লিজ সরে যা, আমাদেরকে বিরক্ত করিস না এখন। সবাই অভিলাষকে যেতে বলে, কিন্তু অভিলাষ তাদেরকে বলে, আরে গাধার দল, রশি লুজ করে নিচে পাঠা, তারপর উপরে তোল। এরপর তার কথা মতো যখন রশি লুজ করে নিচে পাঠানো হয় দেখা যায় সত্যি সত্যি কুট্টান আর সুভাষ ওই পাথরের মধ্যে থেকে বেরিয়ে খুব সহজেই উপরে উঠে আসে আর এক টানের পর অবশেষে উপরে ওঠে সুভাষ আর কুট্টান। সবার যেন প্রাণ ফিরে আসে। সুভাষকে নিয়ে এরপর তাড়াতাড়ি সেখান থেকে একটা জায়গায় আসে তারা
আর তাকে পানি খাওয়ায়। এরপর ইন্সপেক্টর বলে, স্যার এখন একে কি করব? বড় স্যার বলে, কিছু ফর্মালিটিজ আছে, সেগুলো করতে হবে। তো তখন আরুমুগাম বলে, কি স্যার, দেখতেই তো পাচ্ছেন সে কতটা আঘাত পেয়েছে, কতটা রক্তাক্ত, আর আপনি এখন তাকে হসপিটালে না নিয়ে এইসব বলছেন। তারপর তাকে এখানকার একটা হসপিটালে নিয়ে যাওয়া হয় দ্রুত, কিন্তু ডাক্তার বলে এখানে তার চিকিৎসা ঠিক মতো হবে না, কারণ সে অনেক বেশি আঘাত পেয়েছে, তাই বড় কোনো হসপিটালে নিয়ে যেতে হবে। তো এরপর এখানকার পুলিশের থেকে পারমিশন নিয়ে তারা সুভাষকে নিয়ে আসে তাদের চেনা একটা হসপিটালে, আর সেখানে তার চিকিৎসা হয়। তবে সুভাষের মা তখন খুব বকে তাদের, আর বিশেষ করে কুট্টানকে অনেক কথা শোনায়, কারণ কুট্টানের জোরাজোরিতেই তো সুভাষ তাদের সাথে গিয়েছিল, আর এখন তার এই অবস্থা। কিন্তু সুভাষের মা তো আসল কাহিনী জানতো না, আসলে কি থেকে তার ছেলে ফিরেছে, আর কিভাবে ফিরেছে, কার সাহায্য নিয়ে ফিরেছে, কারণ তারা সবাই তাদের পরিবার থেকে এত বড় ঘটনা লুকিয়ে রেখেছিল, আর তাদেরকে বলেছে সুভাষ পা পিছলে পড়ে এই রকম অবস্থা হয়েছে। তাই দিন দিন সুভাষের মা কুট্টানকে খুব ঘৃণা করতে থাকে, কারণ সে তো সবার বড় ছিল, আর বড় হয়েও এরকম কাজ কেন করবে সে। তো যাই হোক, এরপর ধীরে ধীরে রিকভার হতে থাকে সুভাষ, তার সেই অন্ধকার গুহায় পড়ে থাকার ট্রমা থেকেও আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকে সে। এরপর দৃশ্য আসে বর্তমানে, যেখানে আমরা দেখেছিলাম একজন ড্রাইভার নিউজ পেপার দেখে শকড হয়ে যায়। আসলে এই পেপারে এই বন্ধুদেরকে নিয়েই নিউজ ছাপানো হয়েছিল, যেখানে ছাপা হয় কুট্টান তার জীবনের ঝুঁকি নিয়ে তার বন্ধু সুভাষকে বাঁচিয়ে এনেছে ওই ভয়ঙ্কর গভীর গর্ত থেকে। আর এই নিউজটা নিয়েই গির্জায় দেওয়া হয় সবাইকে শোনানোর জন্য, আর সেখান থেকেই সুভাষের মাও জানতে পারে আসল কাহিনী, আর পরে সে তার সব ভুল বুঝতে পারে, আর দ্রুত কুট্টানের কাছে গিয়ে তার হাত ধরে প্রচুর কান্না করে আর মাফ চায়, কারণ সে তার সাথে এতদিন ধরে কোনো কিছু না জেনেই খারাপ ব্যবহার করেছে। তো তারপর কুট্টানও তার হাত ধরে আর একটু শান্তি পায় যে তাকে আর ঘৃণা করবে না কেউ। অন্যদিকে সেই গর্তকে পুলিশ এসে একদম সিল করে দেয়, যেন আর কেউ এখানে ভুলেও এসে না পড়ে। আর এরই সাথে এই গল্পটা এখানেই শেষ হয়। এই গল্পের মাধ্যমে আমরা একজন বন্ধুর প্রতি আর একজন বন্ধুর ভালোবাসা দেখতে পেরেছি, আর এটাও বুঝতে পেরেছি যে একজন আসল বন্ধু কখনোই বিপদে ছেড়ে যায় না। আর এই গল্পটা কিন্তু সত্যিকার ইনসিডেন্টের উপর ভিত্তি করেই বানানো হয়েছে। 2005 সালে এদের মতোই কতগুলো বন্ধু ঘুরতে গিয়েছিল ওই গুনা কেভে, আর সেখানে গিয়েই তারা এই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়। তো এই ছিল আজকের গল্প। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়, সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।